আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা, আপুরা, আন্টিরা এবং সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতোই ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটাও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্রথমেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আপনাদের মতো আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে। এখন কিন্তু সকালবেলা 7:30টার মতো বাজে, কিন্তু রোদ এমন উঠেছে মনে হচ্ছে দুপুরবেলা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু কাজ করতেই হচ্ছে। কাজ কিন্তু আমরা রেখে বসে থাকতে পারি না গৃহিণীরা। তো সকাল সকালই কাজ শুরু করে দিলাম। করতেই যখন হবে সকালবেলা থেকে শুরু করলে একটু আগে আগে কাজগুলো শেষ হয়ে যায়। তো কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালবেলায় প্রথম কাজটা যেটা করব সেটা হচ্ছে বারান্দাটা একটু ক্লিন করব, গাছগুলো একটু নামিয়ে পরিষ্কার করে তারপরে আবার গাছগুলো একটু গুছিয়ে রাখবো। তো সেটাই করলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাবুর ব্রেকফাস্ট রেডি করে, বাবুর টিফিন রেডি করে বাবুকে বিদায় দিলাম। এর মধ্যে খালাও চলে এসেছে। খালা হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছে আর এদিক থেকে আমি বারান্দায় চলে এসেছি। বারান্দাটা ক্লিন করে নিলাম, সব টবগুলো নামিয়ে নিয়েছি, টাইলসগুলো মুছে নিয়েছি। এখন সবগুলো গাছে একটু পানি স্প্রে করে দিয়েছি, সবগুলো গাছে পানিও দিয়ে দিব। যে পরিমাণ রোদ আর যে পরিমাণ গরম এখন পড়ছে, প্রতিদিনই গাছে পানি দিতে হচ্ছে। তা না হলে এমন একটা অবস্থা হয়ে যায় মনে হয় যেন গাছগুলো একদম কুঁচকে যায় রোদে। তো যাই হোক, এই বারান্দার সবগুলো গাছ একটু গুছিয়ে নিলাম, পানি স্প্রে করে দিলাম, পানিও দিয়ে দিলাম। আমার কিন্তু আরও অনেক জায়গায় গাছ আছে, তো সবগুলো গাছ একদিনে কিন্তু পানি দেয়া, সবগুলো গাছের যত্ন করা একদিনে সম্ভব হয় না। তো আমি চেষ্টা করি ভাগ ভাগ করে আমার গাছগুলোর যত্ন নেওয়ার জন্য। আর ছাদের গাছগুলো কিন্তু মাশাআল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে, ফুলে ফুলে ভরে গিয়েছে। বাগান বিলাস রোদ যত পাবে গাছে তত সুন্দর ফুল আসবে। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছুদিনের মধ্যে। যেহেতু আমি একটু এখন দেরিতে ব্লগ দিচ্ছি, আমার আম্মার অসুস্থতার কারণে আমি রেগুলার ব্লগ ভিডিও দিতে পারছি না আপনাদের সাথে। আর আমার নিজেরও শরীরটা ভালো না, সংসারের এত কাজ, গরমের মধ্যে আবার বাইরেও ছুটাছুটি করতে হয়। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি একটু ব্লগটা কমই দিচ্ছি। আশা করছি আপনারা এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গাছগুলোর যত্ন করা শেষ হয়ে যাওয়ার পর আমি ময়নাটাকে একটু গোসল দিয়ে দিলাম। সকাল সকালই গোসলটাও দিয়ে দিই। গোসল দিয়ে ওর খাবার দাবার দিয়ে ওকে বারান্দায় সেট করে দিলাম। ও তো সারাদিন বারান্দায়ই থাকে, শুধু রাতের বেলায় বাসার ভিতরে নিয়ে যায় আর কি। এখন আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে অফ ক্যামেরায়। তো বাড়িঘর গুছিয়ে নিচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করা যাক। যেহেতু আপনারা আমার কাজ দেখতে পছন্দ করেন বা আমার কাজ দেখে অনেক আপুরা ইন্সপায়ার হয়ে কাজ করেন, সংসারের কাজগুলো করেন, অনেকেই কমেন্ট করেন। তো আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে, সেজন্যই কিন্তু সব কিছু শেয়ার করা। আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, লাইফস্টাইলের মধ্যে আমি কিভাবে কি করছি সব কিছু কিন্তু আপনাদের সাথে গুছিয়ে একটু শেয়ার করার চেষ্টা করি। তো আমি আমার বেডরুমে এসেছি, বেডরুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। বেশ কয়েকদিন হলো আমার যে ড্রেসিং টেবিলটা আছে এটার গ্লাসটা ক্লিন করা হচ্ছিল না, তো গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নিয়েছি। আর আমি যে এই কাজগুলো করছি আমাকে কিন্তু এখন ক্যামেরাটা হ্যান্ডেল করে আরিয়ানা হেল্প করছে। ওর হেল্প ছাড়া কিন্তু আমার এই শ্যুটগুলো করা সম্ভব না। আমি চাইলেও কিন্তু আমার সব অ্যাক্টিভিটিসগুলো ক্যামেরায় ক্যাপচার করতে পারি না স্ট্যান্ড দিয়ে। তো আরিয়ানার হেল্প আমাকে মাঝে মাঝেই নিতে হয়, তো আজকে একটু ওর হেল্প নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার রুমের ড্রেসিং টেবিলটা আমি গ্লাসটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, ভিতরটাও হালকা পাতলা মুছে নিলাম। আর বেডরুমটা তো খুব সুন্দর করে আগেই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো খালা কিন্তু অলরেডি ঝাড়ু দিয়ে মুছে ফেলেছে, এরপরে আর কি আমি গ্লাসগুলো ক্লিন করতে এলাম। আর পর্দা টর্দাগুলো ঝাড়ু দেওয়ার সময় সব সরিয়ে দেই, মশা টশা যদি দু একটা থাকে তাহলে বের হয়ে যায়, আলো বাতাসটাও ঘরের ভিতরে ঢুকে। তো খালা যখন ঝাড়ু দিয়ে মুছে ফেলে তার 1 থেকে 1.5 ঘন্টা পর আমি আবার সব পর্দা টর্দাগুলি দিয়ে দেই আর নেটটাও লাগিয়ে দেই। এখন খুব একটা মশার উপদ্রব নেই,
মশাটা একটু কমেছে, প্রচণ্ড গরমের কারণে হয়তো বা মশাটা কমেছে। মাঝখানে তো মশার যন্ত্রণায় রাতে ঘুমানোই যেত না, মানে মশারি টানালেও মশারির ভিতরেও মনে হয় যেন কোন ফাঁক দিয়ে যে ঢুকে যেত আল্লাহই জানে। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করছি, এদিক থেকে কিন্তু আমি আমার কাজগুলো শেষ করে নিয়েছি। এখন আরিয়ানার রুমে চলে এলাম। আরিয়ানার ড্রেসিং টেবিলটাও গ্লাসটাও একটু মুছে দিব। তো খুলে দেখলাম আর কি ভিতরের কি অবস্থা, ভিতরের খুবই জঘন্য অবস্থা। তো যাই হোক, ওগুলো আর এখন আমি হাত দিব না, তার জিনিসপত্র সেই গুছিয়ে নিবে। কারণ আমি গুছালে নাকি সে তার জিনিসপত্র খুঁজে পায় না। আগে আমি সবসময় গুছিয়ে দিতাম ওর আলমারি ড্রেসিং টেবিল, কিন্তু এখন যেহেতু বলে যে আম্মু তুমি গোছালে আমি কিছু খুঁজে পাই না আমার জিনিসপত্র, তো তারপর থেকে আমি আর কিছুই গুছিয়ে দেই না। আমার যতটুকু ক্লিন করার দরকার বাইরে থেকে আমি ক্লিন করে নিয়ে যাই। তার কাপড় চোপড়, তার ড্রেসিং টেবিল, সেই তার জিনিসপত্র সব গুছিয়ে রাখে। যতটুকু পারে, শিখতে তো হবে, মেয়ে বড় হয়েছে, সেজন্য আমিও ছেড়ে দিয়েছি এই ব্যাপারগুলি আসলে। তো যাই হোক, এখানে আমি ড্রেসিং টেবিলটা মুছে ফেললাম, হালকা পাতলা ফার্নিচারগুলো মুছে দিচ্ছি। তো আরিয়ানার রুমের কিন্তু দরজার পিছনেও একটা লুকিং গ্লাস লাগানো হয়েছে। তো সেই লুকিং গ্লাসটাতে সে বেশি আর কি রেডি হয়, এটাতে আর কি, এটা দেখে। তো এই গ্লাসটাও খুব নোংরা হয়ে আছে, এই গ্লাসটাও মুছে দিচ্ছি। মুছছি যখন বাসার প্রত্যেকটা গ্লাসই মোছার চেষ্টা করছি আজকে। এই কাজগুলো আসলে রেগুলার করা হয় না, দেখা যায় যে 15 দিন বা 1 মাস পর পরও এই গ্লাসগুলো ক্লিন করা হয়। প্রতিদিন আসলে মোছা হয় না, যে পরিমাণ সংসারের কাজের চাপ, এগুলো প্রতিদিন মোছা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে অনেক দিন পর মুছলাম বা মুছতেছি, আপনাদের সাথেও সেগুলো শেয়ার করছি। আর আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমার পরবর্তী একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। আরিয়ানার রুমের বিছানাটা আরিয়ানাই গুছিয়ে ফেলেছিল, ওর রুমের হালকা পাতলা আমি ফার্নিচারগুলো মুছে নিলাম আর গ্লাসগুলো ক্লিন করে দিয়ে এখন বাবুর রুমে চলে এসেছি। বাবুর রুমেও দরজার পিছনে একটা লুকিং গ্লাস লাগানো হয়েছে। বাবুর রুমে যেহেতু ড্রেসিং টেবিল নেই, তো ওর সুবিধার্থে আর কি ও রেডি হওয়ার জন্য এই গ্লাসটা লাগানো হয়েছে। তো এই গ্লাসটাও দেখছি বেশ নোংরা হয়ে আছে, গ্লাসটা আমি গ্লাস ক্লিনার দিয়ে খুব সুন্দর করে মুছে দিলাম। গ্লাসটা মোছা হয়ে গেছে। আর বেডটা আগে গুছিয়ে নিয়েছিলাম, এই রুমে তো এখন আমার আম্মা ঘুমায়, তো বেডটাতে আম্মা অলরেডি শুয়ে আছে, তো এদিকটা আর শ্যুট করতে পারলাম না। তো যাই হোক, বাসায় কিন্তু গেস্ট এসেছে, আপনাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি কাজের ব্যস্ততার জন্য। আমার ছোট খালাম্মা মানে তুলির আম্মা আর আমার খালাতো ভাইয়ের বউ, ওরা এসেছে আর কি আম্মাকে দেখতে। এগুলো হচ্ছে তুলির গাছের আম, ও অনেকগুলো আম নিয়ে এসেছে, তো এই আমগুলো দিয়ে ভাবছি আচার করব। আর এদিক থেকে আমি ওদের সাথে কথা বলছিলাম, ওইভাবে আর ক্যামেরাটাও অন করিনি, রান্নাবান্নাগুলো সব কিছু শেষ করে নিয়েছি ঝটপট করে। প্রচণ্ড এই গরমের মধ্যে মানে আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে করলো না। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্নাবান্না শেষ হওয়ার পর, এটা অনেকক্ষণ পর। তো এই তো ভাত রান্না করে নিয়েছি এখানে। এখানে কয়েকটা পাবদা মাছ ভেজে নিয়েছি, আজমাইনের অনেক পছন্দ পাবদা মাছ ভাজা, আর আমার বাচ্চারাও পাবদা মাছ ভাজাটা খুব পছন্দ করে। আর এখানে আমি ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, কারণ ট্যাংরা মাছ অনেকগুলো ছিল ফ্রিজে, ওর বাবা কিনে দিয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চারা ট্যাংরা মাছ একদমই খেতে চায় না। তো আজকে সবাই এলো, তাই আমি আর কি ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম। আর এখানে 4-5 রকমের সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি। আর এদিক থেকে আমি দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি। আমার আম্মার তো গ্যাসের অনেক প্রবলেমই আছে, ওনার গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, থাইরয়েড, তো ওনার জন্যই আর কি পেঁপেটা বেশি করে খাওয়ানো, রান্না করা আর কি। যাই হোক, আর এদিক থেকে একটু ডাল রান্না করে নিয়েছি, সেটা হচ্ছে মুগ ডাল, মুসুরের ডাল আমরা খাই না। তো মোটামুটি এই ছিল আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্নাটা কমপ্লিট হলে কিন্তু সারা দিনের জন্য শরীরটা পাতলা হয়ে যায়। সকালবেলায় বাবু স্কুলে যায় ট্রান্সপোর্ট দিয়ে আবার আসে, কিন্তু তারপরে যে ছুটাছুটিগুলো করতে হয় আমাকে নিয়ে করতে হয়, সেজন্য আমি রান্নাটা একবেলায় সেরে ফেলি। আর এদিক থেকে চুলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, চুলাটাও ক্লিন করব। আর রান্নাবান্না শেষ হওয়ার পর কিন্তু কিছু হাঁড়ি পাতিল জমে, যেগুলো এই তো জমে রয়েছে, এই কয়েকটা আমি ধুয়ে ফেলবো।
রান্নার পরে যে কয়টা হাঁড়ি পাতিল বা প্লেট বাটি জমে যাই জমে আর কি, সেগুলো ধুয়ে রাখি, কারণ এগুলো যদি রেখে দেই সিঙ্ক একদম ভরপুর হয়ে যায়। পরের দিন সকালবেলা খালা এসে ধোয়ার জন্য আর অপেক্ষায় থাকি না। দুপুরে ভাত খাওয়ার পর থেকে যে প্লেট বাটি বা যাই কিছু জমে সেগুলো জমিয়ে রাখি, রাতেরটা সকালবেলা এসে আর কি খালা ধোয়। তো যাই হোক, এরই মধ্যে আমার চুলাটাও ঠান্ডা হয়ে গেছে, চুলাটাও আমি একটু ক্লিন করে রাখছি। আমি কিন্তু দুপুরে রান্না শেষ হওয়ার পর চুলাটা ঠান্ডা হওয়ার পর প্রতিদিনই চুলাটা মুছে রাখি। আবার খালাও পরের দিন এসে সকালবেলায় হাঁড়ি পাতিল ধোয়া শেষ করে মানে কিচেনটা পরিষ্কার করে যখন, তখন চুলাটাও ক্লিন করে নেয়। তো মোট দুইবার আর কি চুলাটা ক্লিন করতে হয়। আমি কিন্তু গ্যাসের চুলায়ও রান্না করি, ইলেকট্রিক চুলায়ও রান্না করি। এখন যেহেতু বাসায় মেহমান এসেছে আজকে, দুই চুলায় একটু তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। ইলেকট্রিক চুলায় রান্না করা যায়, কিন্তু রান্না করলে একটু দেরি হয়ে যায়। তো যারা এসেছে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলার জন্য তাড়াহুড়া করে দুই চুলায় ঝটপট করে রান্নাটা সেরে নিলাম। তো ওইদিকে আছে আর কি আমার খালাম্মা, তুলি, আমার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ আর কি, সবাই গল্প করছে আম্মার সাথে। তো আর আমি এদিক থেকে কাজগুলো গুছিয়ে আমিও চলে যাব, ওদের সাথে জয়েন হব। তো যাই হোক, এখানে এখন 2টা বেজে গিয়েছে, সব কিছু খাবার দাবার টেবিলে সার্ভ করে নিয়ে এসেছি, সবার নামাজ পড়া হয়ে গিয়েছে। এখন আমি ভাতটা দিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো, এত গরম আমার বাসায় লাগে, জানি না আমি সবার কি একই রকম লাগে কিনা। তো এই তো এখানে আমার ছোট খালাম্মা, আমার আম্মা, তুলি আর আমার ছোট ভাইয়ের বউ আরিয়ানা ভাত খেতে বসেছে। আর আইমান আর আজমাইন এখনও স্কুল থেকে আসেনি, 2টা বেজে গিয়েছে, ওদের প্রায় 2:10 মতো বেজে যায় আসতে আসতে। তো আমি ওদেরকে খাবারটা দিয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম, আমি আর বসিনি। তো বাচ্চারা আসলে ওদের সাথে আর কি আমি বসবো, সেজন্য অপেক্ষা করছি। এদিক থেকে ওরা সবাই খেয়ে নিচ্ছে। তো যাই হোক, বাচ্চারাও চলে এসেছিলো, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর তুলি চলে যাচ্ছে আর কি। তো আমার ছেলের তো কোচিং আছে, তো তুলিকে বললাম তুমি ওকে কোচিংয়ে নামিয়ে দিয়ে তারপর যাও। তো তুলির সাথে আজকে কোচিংয়ে চলে যাচ্ছে। এই তো আমার খালাম্মা, তুলি আর আমার ছোট ভাইয়ের বউ, ওদেরকে বিদায় দিলাম। এখন বাজে রাত 9টা। বাবু তো দেখলেন আপনারা, তুলির সাথে কোচিংয়ে গিয়েছিল, সেখান থেকে ওকে কোচিং থেকে এনেছি, এনে ওর ম্যাথ টিচারের কাছে ম্যাথ করতে দিয়েছিলাম। তো সেখান থেকে ও নিয়ে এসেছি, আনার পর বাবু গোসল করে এখন পড়তে বসেছে। প্রচণ্ড গরম, তো আমার বেডরুমের এসিটাই ছেড়ে দিলাম, বেডের উপরে ও পড়তে বসেছে। আর আমি ভাবলাম এদিক থেকে বাবুর জন্য সকালের টিফিনটা রেডি করে নিই। তো একটা প্যানকেক তৈরি করব। প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি, দুধটাকে আগে জাল করে নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। আর 2টা ডিমকে আমি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি একটা বলের মধ্যে 2টা ডিম প্রথমে ফাটিয়ে নিলাম। আর এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে যার যার পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়ানো যাবে। তো আমি 1 কাপ চিনি দিলাম 2 কাপ ময়দার জন্য আর কি। আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম ভালোভাবে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। তো এই তো আমার চিনিটা কিন্তু মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপরে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ 1.5 কাপ পরিমাণ। দুধটাকে আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। এর মাঝে আমি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেল আছে সেটা অ্যাড করেছিলাম। আমার একটা ফোন আসাতে সেই ভিডিওটুকু আমি শ্যুট করতে মানে খেয়াল নেই, কথায় কথায় মিক্সড করে ফেলেছি, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই তো বাবু এদিকে পড়ছে, বাবুর বাবার সঙ্গে কথা বলছে আর পড়ছে। আর এদিক থেকে আমি পাশেই বসে কেকটা রেডি করছি আর কি। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। একটা চালনির মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম, 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে নিলাম। সবগুলো উপকরণকে একটু চেড়ে নিচ্ছি। প্যানকেকের এই রেসিপিটা কিন্তু রিকোয়েস্টের রেসিপি। যারা দেখতে চেয়েছিলেন আশা করছি আজকের ভিডিওটা দেখার পর অনেক বেশি খুশি হবেন। অনেকবার রিকোয়েস্ট করেছিলেন, আমি আসলে সময়ের জন্য দিতে পারিনি। তো আপনাদের রিকোয়েস্টের জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো এই তো চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে আমি শুকনো উপকরণ আর লিকুইড উপকরণটা একসাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে যখন চলে এসেছে, এই তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় প্যানকেকগুলো তৈরি করার জন্য। চুলায় চলে এসেছি, আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এরকম একটা কাপের সাহায্যে অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। কোনো রকম তেল আর অ্যাড করতে হবে না, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এরকম অসংখ্য ছিদ্র হয়ে যাবে।
প্যানকেকটার উপরে। খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যখন যাবে তখনই বুঝতে হবে এটা উল্টিয়ে দেওয়ার সময় হয়েছে। তো এই তো উল্টিয়ে দিলাম, আর পিছনের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এভাবেই আমি কাপের সাহায্যে কেকগুলো সব তৈরি করে নিয়েছি। এটা চাইলে যার যার পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজ করে নেওয়া যাবে। আমি প্রথমেরটা একটু বড় দিয়েছিলাম, তারপরেগুলো একটু ছোট করে দিচ্ছি। এরপরে আরও একটু ছোট দেওয়ার চিন্তা আছে। বাবু বলছিল মা আমার জন্য ছোট করে 2টা বানিও। তো প্রথম যেটা বানিয়েছিলাম সবাই মিলে একটু টেস্ট করলাম কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছিল এই কেকটা। এখন তো আমি ভয়েস ওভার করছি। তো এই তো এক এক করে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো লিখে দিব। যদি কেউ উপকরণগুলো দেখতে চান ডেসক্রিপশন বক্স থেকে উপকরণগুলো দেখে নিতে পারবেন। এই তো সবগুলো কেক বানিয়ে নিলাম। 2টা ছোট ছোট বানিয়েছি, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি এবং কিউট হয়েছে। তো বাবুর টিফিনের ঝামেলাটা শেষ। সকালবেলা উঠে আসলে ব্রেকফাস্ট রেডি করা, টিফিন রেডি করা অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তাই রাতের বেলায় কিন্তু করে রাখলাম। আপনারাও চাইলে বাচ্চাদেরকে এভাবে প্যানকেক তৈরি করে টিফিনে দিয়ে দিতে পারেন, বা সকালের নাস্তা বিকালের নাস্তাও কিন্তু খাওয়া যায়। খুব বেশি সফট হয়েছে কেকটা। আমরা সবাই একটা একটা করে ট্রাই করলাম। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম। এখন 11:15টার মতো বাজে। হঠাৎ করে অনেক জোরে একটা বিকট শব্দ হলো। তো আমি এসি ছেড়ে তো শুয়েছিলাম। তো আমি মনে করেছি আমার এসিটা বুঝি কিছু হয়েছে। আমি লাফ দিয়ে উঠে পড়েছি, উঠে এসিটা বন্ধ করলাম। তো এরপর আরিয়ানা দৌড়ে আসলো, বললো যে আম্মু ট্রান্সমিটারে আবারও আগুন লেগেছে। ট্রান্সমিটারের সাথে বাসা হয়ে যে একটা বিরাট বিপদে পড়েছি। সারাক্ষণই একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। আবারও আগুন লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক মাস আগেও কিন্তু এই জায়গাটাতেই আগুন লেগেছিল। রাতের বেলায় হঠাৎ করে এরকম যদি আগুন লাগে, তারপর ঘুম ভাঙার পর শরীরটা এমন একটা কাঁপাকাঁপি শুরু হয় ভয়ে, আর ঘুম তো হয়ই না, সারাটা রাত আতঙ্কের মধ্যে যায়। তো যাই হোক, আজকের আগুনটা খুব তাড়াতাড়ি নিভানো সম্ভব হয়েছে। আমাদের বাসা থেকে আমাদের যে 5তলার ভাই আছে উনি নেমে গিয়ে আমাদের বিল্ডিংয়ের পাইপ দিয়ে পানি অনেক জোরে জোরে ছুঁড়ে মেরেছে। মারার পর আর কি আগুনটা নিভে গিয়েছে। এখন কারেন্ট চলে গিয়েছে, জেনারেটর অন হয়েছে। 2 দিন পর পরই এই ট্রান্সমিটারে আগুন লাগছে। আর চারদিকে যে পরিমাণ আগুনের ভয়াবহতা, খুবই ভয় পেয়েছিলাম এবার, যে আল্লাহ জানে কি হয়। আর সারাটা রাত খুবই আতঙ্কে কেটেছে। তো এই তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটি। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।